স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি, প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। বিষয়টা কি দেখো, মনে করো এটা একটা শক্তির উৎস। শক্তির উৎস রূপে সব থেকে আমাদের পরিচিত যেটা, সেটা হচ্ছে সূর্য। আমরা ছোটবেলা থেকে যখন ছবি আঁকি তখন আমরা ধরে নিই, মনে করো এখানে একটা কোথাও একটা চারা, একটা ছোট একটা গাছ আছে, সাপোজ একটা গাছ বা কোনো একটা কিছু আছে। সূর্য থেকে এই গাছে কিছু আলো এসে পড়বে। আমরা ছবিটা কিভাবে লিখি, ছোটবেলা থেকে আমরা ধরে নিই যে এইভাবে সূর্যের আলো বা শক্তি আসছে, এসে গাছের উপর পড়ছে, এবং গাছই বলো বা অন্য যে কোনো বস্তুই বলো, সে ওই বিকীর্ণ শক্তিটাকে গ্রহণ করছে। অর্থাৎ আমাদের মনে একটা কনসেপ্ট আছে, একটা সাধারণ একটা ধারণা আছে যে শক্তির বিকিরণ। শক্তির বিকিরণ মানে সূর্য যে শক্তিটা ছাড়ছে বা যে কোনো শক্তির উৎস যে শক্তিটা ছাড়ছে, এই বিকীর্ণ শক্তি অথবা গৃহীত শক্তি। গৃহীত শক্তি মানে যে বস্তুটা শক্তি গ্রহণ করছে সেই শক্তিটা। তাহলে শক্তির বিকিরণ এবং শক্তির শোষণ আমরা ধরে নিই নিরবিচ্ছিন্নভাবে ঘটে, মানে এভাবে ঘটে, এই কন্টিনিউয়াসলি আসছে। এটা আমাদের আগেকার ধারণা ছিল। কিন্তু বিজ্ঞানী প্ল্যাঙ্ক বললেন বাস্তবে কিন্তু এমনটা ঘটে না। উনি বললেন যে শক্তির বিকিরণ বা শক্তির গ্রহণ কখনো এভাবে নিরবিচ্ছিন্নভাবে ঘটে না, বরং বিচ্ছিন্নভাবে এক একটি শক্তির প্যাকেট রূপে ঘটে। মানে এখান থেকে কিছু শক্তি এখানে আসছে, মানে এরকম কন্টিনিউয়াসলি আসছে না, আসছে কয়েকটি শক্তির প্যাকেট রূপে, বিচ্ছিন্নভাবে, মানে কয়েকটি শক্তির প্যাকেট রূপে আসছে। আর যে কেউ শক্তি গ্রহণ করুক না কেন, ওই শক্তির প্যাকেটকে গ্রহণ করছে। এই শক্তির প্যাকেটগুলিকে বলা হয় কোয়ান্টাম। লিখলাম আমি কোয়ান্টাম, শক্তির প্যাকেটগুলিকে বলে। আর শক্তিটা যদি হয় আলোক শক্তি, তাহলে এই কোয়ান্টাম কি বলা হচ্ছে ফোটন। মানে ফোটন আর কোয়ান্টাম বলে আলাদা কিছু নেই। অন্য যে কোনো শক্তির ক্ষেত্রে, মানে আলো সহ অন্য যে কোনো শক্তির ক্ষেত্রে আমরা ইন জেনারেল নামটা ব্যবহার করতে পারি এই শক্তির প্যাকেটগুলিকে কোয়ান্টাম বলে। আর যদি শক্তিটা কেবলমাত্র আলোক শক্তি হয়, তবে সেই শক্তিটাকে আমরা ফোটন বলব। এখন এইটা হচ্ছে মূল বক্তব্য প্ল্যাঙ্কের। তবে মোটামুটি 4-5টা বক্তব্য মিলে পুরো থিওরিটা বোঝা যাবে। তাহলে প্রথম বক্তব্যটা অলরেডি আমি বুঝে গেছি, ঠিক আছে? প্রথম বক্তব্যটা আমি এখানে লিখছি, তোমরাও লিখবে। কি না? শক্তির বিকিরণ বিকিরণ বা শোষণ কখনো নিরবিচ্ছিন্ন ভাবে ঘটে না, বরং বিচ্ছিন্নভাবে এক একটি শক্তির প্যাকেট রূপে ঘটে। এই শক্তির প্যাকেটগুলিকে কি বলা হয়? কোয়ান্টাম। লিখলাম, এই শক্তির প্যাকেট গুলিকে কোয়ান্টাম বলে। কোয়ান্টাম, এটা হচ্ছে প্রথম বক্তব্য। এবার আসবো দ্বিতীয় বক্তব্য, ঠিক আছে? তাহলে আমি দেখলাম শক্তি যখন যাবে তখন কতগুলি শক্তির প্যাকেট রূপে যাবে। এই শক্তির প্যাকেটগুলির নির্দিষ্ট পরিমাণ শক্তি আছে। বিজ্ঞানী প্ল্যাঙ্ক বললেন এই প্যাকেটগুলির বা এই কোয়ান্টামগুলির শক্তিও কিন্তু নির্দিষ্ট নয়। মানে এক একটা কোয়ান্টামের শক্তি যদি আমি ধরি ছোট করেই, মানে এটা বলে এপসাইলন, এক একটা কোয়ান্টামের শক্তি যদি এপসাইলন ধরি, তাহলে উনি বললেন এই এপসাইলনের মান ধ্রুবক নয়, এটা এই বিকীর্ণ শক্তির তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভরশীল। এবং বিকীর্ণ শক্তির মান, মানে এক একটা কোয়ান্টামের শক্তির মান, আবার রিপিট করছি, এক একটি কোয়ান্টামের শক্তির মান এই বিকিরণের কম্পাঙ্কের সমানুপাতিক। মানে কি? বিকিরণের কম্পাঙ্ক যত বাড়বে, প্রত্যেকটি
কোয়ান্টামের শক্তির মানটাও বাড়বে। এবার কম্পাঙ্কটা কি এবং এরপরে বলবো তরঙ্গ দৈর্ঘ্য কি একটু পরে বলবো, যদিও অন্য ভিডিওতে আমি আলোচনা করেছি, তবু আজকে আরেকবার বলবো। তাহলে কি দাঁড়ালো দ্বিতীয় বক্তব্যটা? প্রত্যেকটি কোয়ান্টামের শক্তির মান কিন্তু ধ্রুবক নয়। এই কোয়ান্টামের শক্তির মান বিকিরণের কম্পাঙ্কের সমানুপাতিক। কোয়ান্টামের শক্তির মান বিকিরণের কম্পাঙ্কের সমানুপাতিক। তাহলে এই সমানুপাতিটাকে সমান সমান করার জন্য একটা ধ্রুবক আনতে হয়। ধ্রুবকটা আনা হলো এইচ। তাহলে কি দাঁড়াচ্ছে? এপসাইলন ইকুয়াল টু এইচ নিউ। তাহলে কোনটা কি বলছি? এখানে নিউ ইকুয়াল আগেই বলেছি বিকিরণের কম্পাঙ্ক, তোমরা লিখবে কিন্তু সব এরকম। এইচ সমান সমান প্ল্যাঙ্কের ধ্রুবক। প্ল্যাঙ্কের ধ্রুবক যার একটা মান আছে, মানটা হচ্ছে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -34 জুল সেকেন্ড। এরকম একক কেন স্যার? হ্যাঁ, দেখতেই পাচ্ছ জুল সেকেন্ড কেন, কারণ যদি এসআই পদ্ধতিতে বলি তাহলে এইটা হচ্ছে এর একক হচ্ছে জুল, আর কম্পাঙ্কের একক পার সেকেন্ড, মানে 1/সেকেন্ড। তাহলে কোনাকুনি গেলে পরে এইচ এর একক কি পাচ্ছি? জুল সেকেন্ড। তার জন্য এরকম একক। আর এটা যদি সিজিএস পদ্ধতি বলতাম তাহলে এইচ এর মান হতো 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -27 জুল নয়, সেক্ষেত্রে কি বলতাম? আর্ক সেকেন্ড। তাহলে এইচ এর মান সিজিএস পদ্ধতিতে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -27 আর্ক সেকেন্ড। এই হচ্ছে দ্বিতীয় বক্তব্যটা। দ্বিতীয় বক্তব্য আশা করি বুঝতে পেরেছ যে প্রত্যেকটা কোয়ান্টামের শক্তির মান বিকিরণের কম্পাঙ্কের সমানুপাতিক। এবার আসি তৃতীয় বক্তব্যে। তৃতীয় বক্তব্যটা হচ্ছে, মনে করো কোন একটা শক্তির উৎস কিছু পরিমাণ শক্তি ছাড়লো, মনে করি সেই শক্তির পরিমাণটা ই। কিছু পরিমাণ শক্তি ছাড়লো মানে ধরে নিতে হবে সে কতগুলি কোয়ান্টামকে ছেড়েছে, পূর্ণ সংখ্যক কোয়ান্টামকে ছেড়ে দিয়েছে, মানে এন সংখ্যক কোয়ান্টামকে সে ছেড়ে দিয়েছে। তাহলে বলতে পারি কিছু পরিমাণ বিকীর্ণ শক্তি বা গৃহীত শক্তি হলো ক্ষুদ্র অথচ নির্দিষ্ট পরিমাণ শক্তির পূর্ণ সংখ্যার সরল গুণিতক। মানে কি দাঁড়ালো? কোথাও থেকে এক পশলা শক্তি আসলো, দ্যাট ইজ সার্টিন অ্যামাউন্ট অফ এনার্জি ইজ রিলিজড। দিস অ্যামাউন্ট অফ এনার্জি, অর্থাৎ এই পরিমাণ শক্তি হবে কোয়ান্টামের যে শক্তি তার পূর্ণ সংখ্যার সরল গুণিতক। কোয়ান্টামের শক্তিকে আমি ধরেছি এপসাইলন, প্রত্যেকটা কোয়ান্টামের শক্তি। তাহলে কিছু পরিমাণ রিলিজড এনার্জি অর অ্যাবজর্বড এনার্জি হবে এই এক একটা কোয়ান্টামের শক্তিকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে পরে যা হবে সেইটা। তাহলে কি দাঁড়ালো? ই ইকুয়াল টু, একটু আগে পেলাম এপসাইলন ইকুয়াল টু এইচ ইন্টু নিউ। তাহলে এন ইন্টু এপসাইলনের জায়গায় কত বসাতে পারি? এইচ নিউ। দেখো এপসাইলন মানে এক একটা কোয়ান্টামের শক্তি, আর এখানে ক্যাপিটাল ই লিখলাম, এটা হলো মোট বিকীর্ণ শক্তি বা মোট গৃহীত শক্তি। এখন তোমার জানা আছে যে নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা, এটা আমি অন্য একটা ভিডিওতে এটা প্রমাণ করেছিলাম, বা আজকে আরেকবার দরকার হলে প্রমাণ করে দেবো। নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা। তাহলে মোট বিকীর্ণ বা গৃহীত শক্তি সমান সমান এন ইন্টু সি বাই ল্যামডা। এন ইন্টু, সরি এখানে এইচ আছে, হ্যাঁ, এন ইন্টু এইচ, নিউ এর জায়গায় কত লিখবো? সি বাই ল্যামডা, সি বাই ল্যামডা। এইটা হলো প্ল্যাঙ্কের সমীকরণ, মাথায় রাখতে হবে। আর একটা পস্টুলেটস আছে, চতুর্থ পস্টুলেটস, এইখানে লিখলাম ছোট্ট করে, এখানে দেখিয়ে দিই। তার মানে আমি দেখলাম যে কিছু পরিমাণ শক্তির বিকিরণ হবে মানে, পূর্ণ সংখ্যক কোয়ান্টামের বিকিরণ হবে। অর্থাৎ আমি ধরো কিছু পরিমাণ শক্তি পেয়েছি বা কিছু পরিমাণ শক্তি ছেড়েছি, মানে আমি কখনোই 1.5 এইচ নিউ পরিমাণ শক্তি ছাড়িনি বা 2.5 এইচ নিউ পরিমাণ শক্তি ছাড়িনি, কারণ এগুলো ভগ্নাংশ সংখ্যা। আমি যদি শক্তি ছেড়ে থাকি বা শক্তি গ্রহণ করে থাকি, অবশ্যই পূর্ণ সংখ্যক কোয়ান্টামকে ছেড়েছি বা গ্রহণ করেছি। মানে এটা হতে পারে কি 2 এইচ নিউ পরিমাণ শক্তিকে বর্জন করেছি বা গ্রহণ করেছি, বা 3 এইচ নিউ পরিমাণ শক্তিকে বর্জন করেছি বা গ্রহণ করেছি। অর্থাৎ বিকীর্ণ শক্তি বা গৃহীত শক্তির মান হবে এইচ নিউ এর পূর্ণ সংখ্যার সরল গুণিতক। এই হচ্ছে টোটাল প্ল্যাঙ্কের বক্তব্য। এবার আমি যে এই ইকুয়েশনগুলি পেলাম, এই ইকুয়েশনগুলিকে আমি আরেকবার উপরে লিখছি। দেখো প্ল্যাঙ্কের মূল যে বক্তব্যটা, সমীকরণটা পেলাম, সেটা মোট বিকীর্ণ শক্তি বা গৃহীত শক্তি ইকুয়াল টু এন ইন্টু এইচ সি বাই ল্যামডা।
এবার এইখানে আমি কতগুলি টার্ম ইউজ করেছি। এন মানে পূর্ণ সংখ্যা, এইচ মানে প্ল্যাঙ্কের ধ্রুবক, সি মানে আলোর গতিবেগ, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, বিকীর্ণ শক্তির তরঙ্গ দৈর্ঘ্য। এখন এইগুলো সম্পর্কে আরো ডিটেলসে আমি একটু আলোচনা করব, যদিও প্ল্যাঙ্কের মূল বক্তব্য আমি বলে ফেলেছি। এখন যেটা বলতে যাচ্ছি সেটা প্ল্যাঙ্কের বক্তব্য নয়, তোমাদের বোঝাবার সুবিধার জন্য আমি ডিটেলস আলোচনা করছি। কারণ তোমরা জানো, যদি নিট বা বড় কোনো পরীক্ষা বসতে চাও, তোমাদের এই প্রত্যেকটা জিনিস খুব মাইন্যুটলি এবং সঠিকভাবে বুঝতে হবে, এরকম নয় কি উপরে উপরে জানলে। এখন এইমাত্র তো স্যার বলল যে কেউ যদি শক্তি বর্জন করে বা গ্রহণ করে, তাহলে সে তো কণার আকারে বর্জন করবে বা গ্রহণ করবে। তাহলে এইখানে আবার তরঙ্গ দৈর্ঘ্য কোথা থেকে আসে, বা কম্পাঙ্কই বা কোথা থেকে আসে? মানে তরঙ্গ দৈর্ঘ্য কোথা থেকে আসে, কম্পাঙ্কই বা কোথা থেকে আসে? ঠিক আছে, এবার এটা আমি বলতে যাচ্ছি, খুব ভালো করে বুঝবে। বেসিক জিনিসটা অনেকে বুঝতে পারে না, খুব ভালো করে শুনবে। ঘটনা হচ্ছে, আমি ডি ব্রগলির দ্বৈত নীতিতে দেখেছিলাম যে ইলেকট্রন, যাকে আমরা কণারূপে কল্পনা করেছিলাম, তার মধ্যে কণা ধর্ম নেই, এরকম তরঙ্গ ধর্ম আছে। অর্থাৎ ইলেকট্রন শুধু নয়, ইলেকট্রনের মতো ক্ষুদ্রাতিত ক্ষুদ্র কণা যখন চলে, সে তার যাত্রাপথে এরকম তরঙ্গ তৈরি করে করে যায়, আর এইটা হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য। তা ফোটনগুলিকে যদি কণারূপে কল্পনা করি, তাহলে সে তার যাত্রাপথে অবশ্যই এরকম তরঙ্গ তৈরি করবে। ঠিক আছে, আমি এখানে ডি ব্রগলির থিওরিটিকে অ্যাপ্লাই করলাম। অ্যাকচুয়ালি কিন্তু ডি ব্রগলি উল্টো ঘটনা ঘটেছিল। ডি ব্রগলি প্ল্যাঙ্কের থিওরি থেকে উদ্বুদ্ধ হয়ে বলেছিলেন, আর আমি এখানে প্ল্যাঙ্কের ক্ষেত্রে ডি ব্রগলি ইউজ করলাম তোমাদের বোঝার সুবিধার জন্য। তাহলে ব্যাপারটা আরেকবার বলি, যেহেতু ফোটনকে আমি কণা ধরছি, তাহলে কণাগুলি যখন চলবে, তাদের এই যাত্রাপথে তরঙ্গ তৈরি করবে। বিজ্ঞানী ডি ব্রগলি বলেছে কণা মানে সেখানে তরঙ্গ ধর্মও থাকবে। ঠিক আছে, ফোটনগুলি ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা, তাই এবং খুব বেশি স্পিড নিয়ে চলছে, আলোর গতিবেগ হাইস্ট স্পিডে চলছে, তাই সে তার যাত্রাপথে অবশ্যই তরঙ্গ সৃষ্টি করবে। তাহলে এইটা হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এখানে আমি বুঝে গেলাম তরঙ্গ দৈর্ঘ্য জিনিসটা কি। এখন কথা হচ্ছে কম্পাঙ্কটা কি? তাহলে কম্পাঙ্কটা কি বলছি সেটা মনে করে 1 সেকেন্ড সময়। আচ্ছা, এইটা আরেকটা তরঙ্গ, এটুকু একটা তরঙ্গ দৈর্ঘ্য, এইটুকু একটা তরঙ্গ দৈর্ঘ্য। 1 সেকেন্ড সময় কোন একটা শক্তি, সাধারণত এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি, 1 সেকেন্ড সময় যতদূর দূরত্ব যাবে, তার মধ্যে যতগুলি এরকম পূর্ণ তরঙ্গ থাকবে, সেইটা হচ্ছে তার কম্পাঙ্ক। বোঝা গেল? 1 সেকেন্ড সময়ে কোন একটা তড়িৎচুম্বকীয় শক্তি বা তড়িৎচুম্বকীয় তরঙ্গ যতটা ডিস্টেন্স যাবে, তার মধ্যে যতগুলি এরকম পূর্ণ তরঙ্গ থাকবে, সেইটাই হচ্ছে তার কম্পাঙ্ক। মনে করি 1 সেকেন্ড সময় এরকম একটা তরঙ্গ গেল সি দূরত্ব, তার মানে এইটাই তার গতিবেগ। কিন্তু আলোর গতিবেগ সি ধরি আমরা। 1 সেকেন্ড সময় আলো গেল সি দূরত্ব। এখন বলেছি 1 সেকেন্ড সময়ের মধ্যে যতগুলি তরঙ্গ তৈরি হবে সেটাই তার কম্পাঙ্ক। তার কম্পাঙ্ক মনে করি, কম্পাঙ্ক সমান সমান মনে করি নিউ। তাহলে একটা তরঙ্গের দৈর্ঘ্য যদি ল্যাম্ডা হয়, তাহলে নিউ সংখ্যক তরঙ্গের দৈর্ঘ্য কত হবে? নিউ ল্যাম্ডা। অতএব 1 সেকেন্ডে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তা সমান সমান, দেখো তো 1 সেকেন্ড একটা তরঙ্গ কত ডিস্টেন্স যায়? ল্যাম্ডা ডিস্টেন্স। দুটো তরঙ্গ যায় 2 ল্যাম্ডা ডিস্টেন্স। তাহলে 1 সেকেন্ডে কতগুলি তরঙ্গ তৈরি হয়েছে? নিউ সংখ্যক। তাহলে কতটা ডিস্টেন্স যাবে? কতগুলি তরঙ্গ তৈরি হয়েছে? নিউ সংখ্যক, নিউ ইন্টু ল্যাম্ডা ডিস্টেন্স যাবে। বোঝা গেল? আমি ধরেছি কি 1 সেকেন্ড সময় মোট কতগুলি তরঙ্গ তৈরি হয়েছে? নিউ সংখ্যক, এটি তার কম্পাঙ্ক। আর একটা তরঙ্গ যায় ল্যাম্ডা ডিস্টেন্স, তাহলে নিউ সংখ্যক তরঙ্গ যাবে নিউ ল্যাম্ডা ডিস্টেন্স। আর 1 সেকেন্ড সময় কতটা ডিস্টেন্স যায় আলো? সি। অতএব সি সমান সমান নিউ ল্যাম্ডা। অতএব এখান থেকে কি পাচ্ছি দেখো তো, নিউ সমান সমান সি বাই ল্যাম্ডা। তাহলে আমি এক একটা ফোটনের শক্তি ইকুয়াল টু পেয়েছিলাম এইচ নিউ।
মনে পড়ছে? তাহলে নিউ এর জায়গায় বসাবো কি সি বাই ল্যামডা, নিউ ইন্টু নিউ এর জায়গায় বসাবো সি বাই ল্যামডা। আর টোটাল এনার্জি ই সমান সমান কত পেয়েছিলাম? এন ইন্টু এইচ সি, সরি এন ইন্টু এইচ নিউ পেয়েছিলাম। তাহলে ই ইকুয়াল টু নিউ এর জায়গায় কত বসাবো? এই তোমার এন ইন্টু এইচ নিউ পেয়েছিলাম, নিউ এর জায়গায় কত লিখবো? সি বাই ল্যামডা। তাহলে ই ইকুয়াল টু কত লিখবো? এন ইন্টু এইচ ইন্টু সি বাই ল্যামডা। দেখো এই সমীকরণটা হচ্ছে এটা। এখন এর উপর বেস করে অনেক প্রবলেম আসে। তার আগে তোমাদের একটা কথা বলি, এই যে আমি বিষয়গুলো আলোচনা করছি বেশিরভাগটাই নিট বা আইআইটি লেভেলের। এর মধ্যে যেটুকু যদি কেউ অল্প পড়তে চাও তারা শুধু থিওরিটুকু পড়বে। আমি কিন্তু মেইনলি নিট এবং আইআইটি লেভেলের এই বিষয়টা পড়লাম। যদি তোমাদের কারো বুঝতে একটু কঠিন মনে হয় তাহলে অল্প পর্যন্ত দেখবে। আচ্ছা, এর উপর অনেক প্রবলেম আসে। যেমন একটা অঙ্ক বলছি, অঙ্কটা তোমরা লিখবে এবং অ্যান্সারও করবে। প্রথম প্রবলেম, মনে করো 2.5 ইন্টু 10⁻14 হার্জ কম্পাঙ্কের কোন বিকিরণের, বিকিরণের 1 মোল কোয়ান্টামের শক্তি কত? অপশন দেওয়া আছে 100 কিলো জুল, বি দেওয়া আছে 200 কিলো জুল, সি দেওয়া আছে 300 কিলো জুল, ডি দেওয়া আছে 400 কিলো জুল। তোমাকে অ্যান্সারটা বলতে হবে। এত হার্জ কম্পাঙ্কের কোন বিকিরণের 1 মোল কোয়ান্টামের শক্তি কত? আমার জানা আছে ই ইকুয়াল টু এন এইচ নিউ। এবার যদি ল্যামডা বলতাম তাহলে সি বাই ল্যামডা, আমার ল্যামডা দরকার নেই, এখানে কম্পাঙ্ক দেওয়া আছে, মানে এইটা দেওয়া আছে। তাহলে আমি মানটা বসিয়ে দিই ই ইকুয়াল টু এন এর মান কত লিখবো? 1 মোল কোয়ান্টাম। তাহলে এন এর জায়গায় লিখবো 1 মোল কোয়ান্টাম, মানে অ্যাভোগাড্রো সংখ্যক কোয়ান্টাম 6.023 ইন্টু 10⁻23 ইন্টু এইচ এর মান কত? এসআই পদ্ধতি জানো, 6.626 ইন্টু 10⁻, কত? -34 ইন্টু নিউ কম্পাঙ্ক কত দেওয়া আছে? 2.5 ইন্টু 10⁻14। এবার আমাকে বার করতে হবে। দেখো অ্যাপ্রক্সিমেশন আমি সুবিধাটা নেব, কারণ এখানে চারটে দেখে আমাকে বলতে হবে, আমাকে তো ক্যালকুলেটর দেবে না জয়েন্টের অঙ্ক করার সময়। তাহলে আগে দেখো 10⁻3 10⁻14, এইটা কত হচ্ছে? 14, এটা হচ্ছে -24। তাহলে আমি 10⁻টা বসাই, 14 -24, সরি -24 বলছি, -20, তাহলে এখানে 23 -20, তাহলে এখানে কত দাঁড়াচ্ছে দেখো তো। এই পাওয়ার গুলো আগে দেখলাম, এবার গুণ করবো কাকে কাকে? 6.023 ইন্টু 6.626। আচ্ছা, এটাকে একটু পরে লিখি। আচ্ছা, তারপরে এখানে আছে ইন্টু 2.5, তাহলে এইটা তো থাকবে পরে। আর এগুলো গুণ করলে দেখো 6 6 36, তারপরে আরো কিছু আছে, তার মানে এটা মোটামুটি 40 হতে পারে আরাম। ইন্টু 2.5 ইন্টু 10⁻, এইটা গুণ করলে দেখো 100 এত জুল, তার মানে কত হচ্ছে? 100 কিলো জুল, মানে এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট আরেকটা প্রবলেমে চলে আসছে। প্রবলেমটা হচ্ছে এই, তোমাকে বললো 200 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের কোন বিকিরণের একটি কোয়ান্টামের শক্তি কত? তারপর আরেকটা প্রশ্ন আছে এখানে, 1 জুল শক্তি পেতে ওই বিকিরণ থেকে কতগুলি কোয়ান্টাম লাগবে? প্রশ্নটা বলছি, হাতে লেখাটা খারাপ তাই মুখে আরেকবার বলছি, তোমরা লিখে নেবে। 200 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের কোন বিকিরণ, আচ্ছা এটা 200 না 2000 অ্যাংস্ট্রম করে, 2000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের কোন বিকিরণের একটি কোয়ান্টামের শক্তি কত? তা একটি কোয়ান্টামের শক্তি কত এইটুকু আগে করি, তারপর এটা দিচ্ছি। একটি কোয়ান্টামের শক্তি কত? আচ্ছা, এপসাইলন বার করতে বলছে। এপসাইলন ইকুয়াল টু জানো তুমি এইচ নিউ ইকুয়াল টু কত? এইচ ইন্টু সি বাই ল্যামডা। তাহলে শক্তি এপসাইলন ইকুয়াল টু এইচ এর মান 6.626 ইন্টু 10⁻34 ইন্টু সি আলোর গতিবেগ। এসআই অঙ্কটা করছি, তাই 3 ইন্টু 10⁻10 মিটার পার সেকেন্ড, সরি 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, বাই ল্যামডার মান 2000 অ্যাংস্ট্রম দেওয়া আছে। 2000
অ্যাংস্ট্রম। মনে রাখবে 1 অ্যাংস্ট্রম ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -10 মিটার। এটা মনে রাখবে, এই মানগুলো মনে রাখবে। তাহলে 2000কে মিটারে নেব 10 টু দি পাওয়ার -10। তাহলে এবার পাওয়ারগুলি আগে দেখবো। দেখো 6.626 ইন্টু 3/2 ইন্টু দেখো তো 10 টু দি পাওয়ার -34 প্লাস 8, হ্যাঁ প্লাস 8, তারপরে প্লাস 10, কারণ এই পাওয়ারটা উপরে গেলে প্লাস হয়ে গেল, -3। এইটাকে আগে ক্যালকুলেট করি। এটা পাশে ক্যালকুলেট করে দিই কত হচ্ছে। দেখো এখানে 18, আচ্ছা 18, আর এখানে -37 প্লাস 18, তাহলে কত হচ্ছে দেখো, এটা 15 -15। হ্যাঁ ঠিক বললাম তো? দেখো সরি, এখানে কত হচ্ছে, ভুল বললাম, 19 -19 হচ্ছে। তাহলে ইকুয়ালটা কত হচ্ছে, এটাও কাটাকাটি করে দিই। এখানে কাটাকাটি করলে 3313, তাহলে কি পাচ্ছে 3.313 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার -19 এরকম পাচ্ছি। ইকুয়াল টু দেখো 3 আর এটা গুণ করলে মোটামুটি অ্যারাউন্ড 10, হ্যাঁ 3 এটা, তাহলে 10 ইন্টু 10 টু দি পাওয়ার -19 ইকুয়াল টু কত হচ্ছে দেখো 10 টু দি পাওয়ার -18, অ্যারাউন্ড 10 টু দি পাওয়ার -18 জুল। এক একটা ফোটনের শক্তি। পরের অংশটা বলেছে 1 জুল শক্তি পেতে ওই বিকিরণ থেকে কতগুলি, তারা এখানে একটু হিসাব দেখি সব ঠিকঠাক করেছে কিনা, একটু ভুল হলে তোমরা হিসাবটা করে নেবে। hc/λ, হ্যাঁ সব ঠিকই আছে মোটামুটি। আচ্ছা ওর পরের অংশ বলছে 1 জুল শক্তি পেতে ওই বিকিরণ থেকে কতগুলি কোয়ান্টাম লাগবে। মনে করি n সংখ্যক কোয়ান্টাম লাগবে। এবার জানি মোট শক্তি সমান n ইন্টু এপসাইলন, তাহলে কতগুলি কোয়ান্টাম লাগবে, n সমান সমান E/এপসাইলন। E এর মানটা বলা আছে 1 জুল বাই 10 টু দি পাওয়ার -18, কারণ এক একটা কোয়ান্টামের শক্তির মানটা বার করলাম, ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 18 সংখ্যক কোয়ান্টাম লাগবে। তো আজকে এই পর্যন্ত বললাম, তবে তোমরা কিন্তু অঙ্কগুলো আরো করবে। আমি যেটুকু করাচ্ছি নট এনাফ, তোমরা আরো বই থেকে অঙ্ক করো, কঠিন কঠিন অঙ্ক করো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাও বা আমার কমেন্ট বক্সে জানাও প্রবলেম, আমি সব সলভ করে দেবো। তোমরা প্রবলেম করে দেবো, আমার হোয়াটসঅ্যাপ আমার কমেন্ট বক্সে তুমি জানাবে যে স্যার এই প্রবলেমটার উত্তর কী হবে, আমি দেখবো করে দেবো। ঠিক আছে, আজ এই পর্যন্ত।